রফিকুল আলম। 70-এর দশক থেকে এই শিল্পী সমৃদ্ধ করে চলেছেন বাংলা গানের জগৎকে। সঙ্গীতে যাদের একনিষ্ঠতার ছাপ পাওয়া যায় তাদের মধ্যে রফিকুল আলম অন্যতম। বেড়ে ওঠা রাজশাহীতে। 1967 সালে রাজশাহী বেতার কেন্দ্রে প্রথম গান করেন তিনি। পরবর্তীতে গানকে জীবনের অন্যতম সঙ্গী করে চলে আসেন রাজধানী ঢাকায়। আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের জন্যও করেছেন প্লেব্যাক। রফিকুল আলম কলেজে পড়াকালীন সময়ে একজন শব্দ সৈনিক হিসেবে যুক্ত হয়ে পড়েন 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে। মুক্তি সেনারা যেমন অস্ত্র দিয়ে দুর্নিবার গতিতে পাক সেনাদের পরাভূত করেন, ঠিক তেমনি রফিকুল আলম যুদ্ধ করেছেন কণ্ঠ দিয়ে। কণ্ঠকে হাতিয়ার বানিয়ে সেদিন মুক্তিকামী মানুষদের উজ্জীবিত করেছিলেন গানে গানে। সারা বাংলার আজকের কথোপকথনে এই কণ্ঠযোদ্ধা শোনালেন যুদ্ধদিনের তাঁর নানা স্মৃতিকথা। সেটা অনেক বড় ইতিহাস, অত বড় ইতিহাসে যাব না, এটুকু শুধু বলতে পারি 69 সনে যে আমাদের পরিবারে যে মানসিক প্রস্তুতি হলো যে এই দেশে এদের অধীনে থাকা যাবে না, এটা আমাদের পরিবারের লোকজন আলোচনা হয়েছে। আবুল হোসেন ছিলেন আমাদের ভাষা সৈনিক, আমার আপন চাচাতো ভাই, কিছুদিন আগে তিনি মারা গেলেন। তারই নেতৃত্বে আমাদের রাজনৈতিক আলোচনাগুলো হতো এবং বঙ্গবন্ধুকে আমি জীবনে প্রথম দেখি 69 সনে, তার আগে আমি ওনাকে দেখিনি। 69 সনের তিনি প্রথম ঘোষণা যেটা দিয়েছিলেন যে আমরা যখন ক্ষমতায় যাব তখন জাতীয় সম্পদ জাতীয়করণ করব, ব্যাংক, বিমা, পাট, চা, যা কিছু আমাদের আছে সব আমরা ন্যাশনালাইজড করব। এই বক্তৃতা আমি শুনেছিলাম রাজশাহীতে। তার সেই বক্তৃতার স্মৃতি আমার এখন একদম জল করছে। সেটার অন্যতম কারণ আমার বড় ভাই, আমার চাচাতো ভাই আবুল হোসেন, উনি ভাষা সৈনিক ছিলেন, উনি নিয়ে গেছিলেন আমাদের পরিবারের সবাইকে সেই মিটিংয়ে। তারপরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পর, তখন তো যুদ্ধ শুরু হয়ে গেল। তখন ডক্টর জোহা নামে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত অধ্যাপক, যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্লু ছিলেন, কেমিস্ট্রির অত্যন্ত বিখ্যাত গবেষক ছিলেন, আমাদের প্রক্টর ছিলেন, তাকে বর্বর পাকিস্তানি বাহিনীরা বেয়োনেট দিয়ে খুঁচিয়ে মারল। তখন রাজশাহী শহর এবং সারা দেশের রাজনীতির পটভূমি আরও পরিবর্তন হয়েছিল। এবং যুদ্ধ যখন শুরু হচ্ছে তখন 4 এপ্রিল 3রা এপ্রিল 71-এর রাজশাহীতে পাকিস্তানিরা নিরস্ত্র মানুষের ওপর বোমাবাজি করলো, এয়ার রেড করলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের মসজিদের উপর বোমা ফেললো। তখন আমরা পরিবারের সব বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমরা আলাদা হয়ে আমি চলে গেলাম, আমার ছোট ভাই এবং আমার মেজো ভাই চলে গেলাম পশ্চিমবঙ্গে যুদ্ধ করবার জন্য, যে যুদ্ধ তো করতেই হবে এবার। তো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য গেলাম, কারণ বিদেশে না গেলে তো যুদ্ধ করা যায় না, দেশে অস্ত্রের এই বিষয়গুলো আমাদের ভেতরে ছিলই। তা যুদ্ধ করবার জন্য ট্রেনিং নেওয়ার জন্য গেলাম, কিন্তু ট্রেনিং নিতে গিয়ে ওখানকার নেতৃস্থানীয় মানুষরা, গোলাম আরিফ টিপু সাহেব, এরা সবাই বললেন, এবং কামরুজ্জামান হেনা সাহেবের আর এক আত্মীয় এনার ছিলেন, ওনারা বললেন যে না, তোমাদের বন্দুক নিয়ে যুদ্ধ করতে হবে না, আরও বিরাট বিষয় তোমাদের জন্য অপেক্ষা করছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হয়েছে, ওখানে চলে যাও, ওখানে তোমাদের খুব দরকার। তারপরে ওখানে কলকাতা বেতার থেকে একটা ঘোষণা হলো যে পূর্ব পাকিস্তানের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা বিপন্ন, তারা বিপন্ন হয়ে ভারতে চলে এসছে, তাদেরকে বাঁচাতে হবে। তাদেরকে বাঁচানোর জন্য একটা সহায়ক সমিতি হয়েছে, আন্তর্জাতিক শান্তি কমিশনের অফিস, ধর্মতলা 144 লেলিন সরণিতে। তারাও সাহায্য করলেন। আমরা ওখানে সঞ্জিদা আপা ছিলেন, সঞ্জিদা খাতুন, হাসান ইমাম সাহেব, জহির রায়হান সাহেব, এদের সঙ্গে সমরদা তখনও পরিচয় হয়নি, সত্যদার সঙ্গে তখন দেখা হলো। আমরা একটা মিউজিক স্কোয়াড করলাম সঞ্জিদা আপার নেতৃত্বে, ওয়াহিদুল হক সাহেবের নেতৃত্বে, সেখানে সবাই ছিল। সেটা অনেক বড় তালিকা, সেটা বলছি না। সেটাই প্রথম আমরা পশ্চিমবঙ্গে একটা অনুষ্ঠান করলাম শরণার্থী শিল্পীরা, যে আমরা বিপন্ন সারা পৃথিবীতে, আমাদের যে
পূর্ববঙ্গে যে জনযুদ্ধ হচ্ছে সেটা কোনো আভ্যন্তরীণ গোলযোগ নয়, সেটা স্বাধীনতা আন্দোলন, তোমরা আমাদেরকে সহায়তা করো। সেইটাই ছিল আমাদের শরণার্থী শিল্পী আমরা যারা বলি, অর্থাৎ বিপন্ন হয়ে যারা গিয়েছি, প্রথম আত্মপ্রকাশ। এবং সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত লিডিং আর্টিস্ট, প্রথম সারির আর্টিস্টরা, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র সাহেব বাবু, কণিকা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, তখনকার দিনে সমস্ত জনপ্রিয় লোকরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমাদের সঙ্গে গান গাইলেন। এটার ব্যবস্থাপনা করে দিয়েছিলেন দীপেন বন্দ্যোপাধ্যায় নামে একজন খুব নামকরা সাংবাদিক, পরিচয় পত্রিকার সাংবাদিক ছিলেন তিনি। এবং সঞ্জিদা আপা এবং ওয়াহিদুল ভাই, হাসান আহমদ ভাই, ওনারা তো ছিলেনই। তো সেইখানে আমরা গান গেয়েছিলাম। গান গেয়ে প্রভূত আমাদের প্রশংসা হয়েছিল। এবং সেখানে মোস্তফা মনোয়ার সাহেব একটা ব্যাক স্ক্রিন করেছিলেন, সিম্পল পোস্টার পেপার কেটে কেটে। সেটা যে কী বিপ্লব করেছিল রবীন্দ্র সদনের মঞ্চে, সো মাচ সো যে তাকে তখন ভারতের টেলিভিশন চালু হয়নি, টেলিভিশন জানেই না, টেলিভিশন জিনিস কী তারা জানে না। এটা দেখে দিল্লি থেকে এক ভদ্রলোক এসেছিলেন ইনফরমেশন মিনিস্ট্রি থেকে, তাকে যে আমরা টেলিভিশন তৈরি করব, টেলিভিশন চ্যানেল খুলবো আমরা, তো আমরা ফিল্মের ডিজাইন পাচ্ছি কিন্তু এরকম টেলিভিশন সেট ডিজাইন কীভাবে করতে, আপনাকে কনসালটেন্ট হিসেবে যেতে হবে। তো উনি যেতে পারেননি, যেহেতু যুদ্ধের কারণে আমাদের সঙ্গে ছিলেন এবং যুদ্ধের একজন অন্যতম যুদ্ধ সংগঠক ছিলেন। আমাদের যে ছোটলু ভাই, অর্থাৎ ছোটলু ভাইকে তোমরা আলী জাগর সাহেব, ওনারা এই সমস্ত কাজ করেছিলেন। তাতে হলো কি, বিশ্বের বিভিন্ন সাংবাদিকরা এসে আমাদেরকে সাক্ষাৎকার নেওয়া শুরু করলো, আমাদের নেতৃস্থানীয় মানুষদেরকে কি হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং আরও একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের তৎকালীন যে ডেপুটি হাইকমিশনার অফিস ছিল, এখন যেটা আমাদের বাংলাদেশের কলকাতায়, যেটা আমাদের দূতাবাস, 9 নম্বর সার্কাস এভিনিউর সামনে একটা অনুষ্ঠান হয়েছিল। ওই অনুষ্ঠানের পরে সেখানে কবরী আপা উদ্যোগ নিয়ে করেছিলেন, ওটাও খুব সফল হয়েছিল। কিন্তু এই অনুষ্ঠানটাতে হয়েছিল কি, বিভিন্ন রয়টার থেকে শুরু করে বিবিসি, ভয়েস অফ আমেরিকা, ডয়েচে ভেলে রেডিওর সাংবাদিকরা সব এসে আমাদের সবাইকে সাক্ষাৎকার নিয়েছিলেন, জানতে চেয়েছিলেন কি হচ্ছে, কেন এরা এভাবে নিরস্ত্র মানুষকে মেরে ফেলছে, হত্যা করছে, এইগুলো সব প্রচারিত হলো। এইভাবে যুদ্ধের প্রক্রিয়াটা অলরেডি তখন তো আমাদের আর্মি সামরিক বাহিনীর মানুষরা যুদ্ধে যোগ দিয়েছে এবং ফুল ফ্লেজের যুদ্ধ চলছে। বিভিন্ন জায়গায় মুক্তাঞ্চল তৈরি হচ্ছে, আবার তারা দখল করে ফেলছে, আবার আমাদের মুক্তি বাহিনীরা সব বাচ্চা ছেলে, 12-13 বছরের ছেলেপিলেরা বন্দুক নিয়ে যুদ্ধ করছে, কচুরিপানার মধ্যে শুয়ে থাকছে, সারা রাত মুখ ডুবিয়ে বসে আছে। এরকম ঘটনা আমরা সচক্ষে দেখেছি। এই যুদ্ধের পর যুদ্ধকালীন অবস্থায় একবার আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রতে অনেক গান করছি। জীবনে আমি প্রথম গান গেয়েছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, একটা সেই তোমরা গানটা শুনেছো, বিখ্যাত গান, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো। এটা সমর দাস তখন তিনি সঙ্গীত পরিচালক ছিলেন এবং নাইম গহর সাহেবের লেখা। এই গানটা প্রথম কোরাস গান করি। তাতে এরপরে আমি প্রায় উল্লেখযোগ্য সব গানে আমাকে থাকতে হয়েছে, কিন্তু এককভাবে গান গাওয়ার সুযোগ খুব কম ছিল। মাত্র একটি গানে আমি একক গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম, সেটা আবুহিনা মোস্তফা কামাল সাহেবের লেখা এবং আমার বড় ভাই সারোয়ার জাহান, তার সবাই মিলে একটা সুর করেছিল। একটা গানটা ছিল এরকম, যায় যদি যাক প্রাণ তবু দেব না দেব না দেব না গোলার ধান, এরকম ছিল। আর আমার বড় ভাই সারোয়ার জাহানের লেখা এবং সুর করা আর একটা গান গেয়েছিলাম আমরা। এসব অসংখ্য গান তো গেয়েছি, যেগুলো তোমরা সবাই জানো। 7 কোটি আজ প্রহরী প্রদীপ বাংলার ঘরে জ্বলছে, বন্ধু গো এসো হয়েছে সময়, পথ যে তোমায় ডাকছে, এই ধরনের কথা ছিল। এবং অসংখ্য আমরা গীতিনাট্য করেছিলাম। বিপ্লব দাস নামে আমার এক বন্ধু ছিল, মারা গেছে, খুব গুণী একটা ছেলে ছিল, আর্ট কলেজে পড়তো ছেলেটা। তার লেখা এক পথিকের গল্প নামে একটা
আমরা গীতি বিচিত্রা চিত্রনাট্য করেছিলাম। বঙ্গবন্ধুর জীবন, সংস্কৃতি, রাজনীতি, সমাজ চেতনা এবং জাতীয় চেতনার উপরই লেখা একটা অসাধারণ একটা স্ক্রিপ্ট ছিল। ওটাও আমরা কলকাতায় বিভিন্ন জায়গায় মঞ্চে বিভিন্ন জায়গায় করেছি। ওটার সঙ্গীতের দায়িত্ব ছিলাম আমি এবং অনুপ ভট্টাচার্য। তো এই ধরনের কাজগুলো স্বাধীনতা যুদ্ধে বন্দুক নিয়ে যুদ্ধ করার যে গুরুত্ব ছিল, যে প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আমাদেরও প্রয়োজনটা কিন্তু ওই রকমই ছিল। কারণ একটা বেতার কেন্দ্রের মাধ্যমে একটা অস্থায়ী সরকার, যেটা পৃথিবীর বিভিন্ন দেশ আস্তে আস্তে ধীরে ধীরে তাকে স্বীকৃতি দিচ্ছে, তারই নির্দেশ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, নাট্যানুষ্ঠান, তারপরে সেই চরমপত্র বিখ্যাত টক শো এবং স্যাটারিক টক শো, জাল্লাদের দরবার নামে একটা নাটিকা হতো, সংবাদ বিশ্লেষণ চমৎকার হতো, ইংরেজি, বাংলা এবং উর্দুতেও একটা অনুষ্ঠান হতো, বিভিন্ন সংবাদ বিশ্লেষণ, যাতে আটকে পড়া মানুষের মধ্যে কিছু উর্দু ভাষাভাষী লোকরাও যাতে আমাদের এই যুদ্ধে একত্রিত হতে পারে, একাত্ম হতে পারে, এই উদ্দেশ্যে উর্দু অনুষ্ঠানও করা হতো। এবং সেই বর্বর বাহিনীকে মিসগাইড করবার জন্য উর্দু প্রোগ্রাম অনেক নাটিকা এবং কথিকা প্রচার করা হতো। এবং সবথেকে বড় বিষয় ছিল মুক্তিযোদ্ধা এবং আটকে পড়া মানুষদের মধ্যে মনোবল তৈরি করা, একটা মানসিক শক্তি তৈরি করা। এই কাজটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক বড় বড় মানুষ ছিলেন, তাদের তালিকা বলতে গেলে অনেক বড় তালিকা হয়ে যাবে। এরা ছিলেন, তবে স্টেশন ডিরেক্টর ভদ্রলোক যিনি ছিলেন শামসুল হুদা চৌধুরী, তিনি রাজশাহী বেতারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। এই ভদ্রলোকের ভূমিকাও বিশাল ছিল। কামাল লোহানী সাহেব ছিলেন, আরও যাদের নাম না করাই ভালো, কারণ অনেকের নাম বাদ পড়ে গেলে নিজের কাছেই খারাপ লাগবে। আলমগীর কবির সাহেব প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব, তিনিও ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। এইভাবে কাজ হয়েছে এবং দেখবে যে বিশ্লেষণ করে দেখা যাবে যে একটা দেশে যখন মানুষের জনযুদ্ধ হয়, জনযুদ্ধ অর্থ হলো তারা কেউ প্রশিক্ষিত সৈনিক না, কিন্তু সৈনিকের ভূমিকায় আছে, তারা কোনো ট্রেনিং পায়নি, গেরিলা যুদ্ধ করছে। এই জনযুদ্ধের সঙ্গে যখন একটা বেতার কেন্দ্রের একটা বেতার তরঙ্গ দিয়ে অনেকগুলো কথা প্রচারিত করা যায়, তখন যুদ্ধের মোড় অনেকখানি শক্তি পেয়ে যায়, যুদ্ধের পেছনে একটা মানসিক শক্তি তৈরি হয়। এই দায়িত্বটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হয়েছে, তো সে কারণে আমি খুব অত্যন্ত নিজেকে গর্বিত মনে করি। এই গর্বের অধিকারী হয়তো আর কেউ ভবিষ্যতে হতে পারবে না আমাদের প্রজন্মের মানুষ ছাড়া। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন আমি একাই ফিরছি ভারত থেকে। মা বাবা ভাই বোন এরা সব বিচ্ছিন্ন কোথায় আলাদা হয়ে গেছে, কেউ মালদহ, কেউ এদিকে পাবনার এই অঞ্চলে চলে এসছেন, আমার বড় বোন দুলাভাই, এরা একা একা ফিরছি। এবং কি একটা ধ্বংসলীলা দেখতে পাচ্ছি পদ্মার ওপার থেকে। পদ্মা পার হলেই মুর্শিদাবাদের সে ভগবানগোলা থেকে পার হলেই রাজশাহী শহর দেখা যায়, একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়া একটা শহর, প্রায় সমস্ত বড় বড় বিল্ডিং পোড়া, ভেঙে দেওয়া। আমাদের বাড়ির দুটো অংশ ছিল, আমাদের বাড়িটা বেশ বড় বাড়ি, 1 বিঘা 8 কাঠার উপরে, সামনেটা 3টা আম গাছওয়ালা বাগান, বেশ বড় বাড়ি। শহরের মধ্যে অত বড় বাড়ি খুব কম ছিল, সেখানে অর্ধেকটা বাড়ি পুড়িয়ে দেওয়া। এই স্মৃতি নিয়ে ফিরছি, তখন বিশাল আনন্দের বিষয়, একটা দেশ, একটা স্বাধীন দেশের আমরা নাগরিক, এখন আমরা নিজেরাই আমাদেরকে নিয়ন্ত্রণ করব। একটা ভালো ছাত্র, ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে কোনো ভালো চাকরি পেত না। একটা ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে পাকিস্তান আমলে মাত্র 1টি স্কলারশিপ পেত, কমনওয়েলথ স্কলারশিপ, এছাড়া বিদেশে যাওয়ার কোনো উপায় ছিল না। এই ধরনের বঞ্চনা থেকে আমরা মুক্ত, এই ধরনের চিন্তাগুলো তখন আমার, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছি তখনও ফার্স্ট ইয়ারে, ফলে আমার রাষ্ট্র ব্যবস্থা কী, এক্সপ্লয়টেশন জিনিসটা কী, এটা আমরা তখন জেনে গেছি রাজনৈতিক কারণে, লেখাপড়ার কারণে। ফলে ভেতর বিশাল আনন্দ, অনেক আনন্দ, অনেক পরিকল্পনা, অনেক কল্পনা, অনেক স্বপ্ন যে দেশ আমাদের এখন অন্যরকম হয়ে যাবে। তাই হলো।
কিন্তু এমন বিষাদ, এমন দুঃখ, এমন ব্যথা আমাকে আক্রান্ত করে ফেলেছিল যে আমি প্রথম দিকে কিছুই ভাবতে পারতাম না। আমার আপন আত্মীয় স্বজন মারা গেছে, আমার ছোটোবেলার বন্ধু মারা গেছে, আমার দূর আত্মীয়, নিকট আত্মীয় মারা গেছে যুদ্ধে, আর্মিরা মেরে ফেলেছে, রাজাকারদের হাতে মারা গেছে। এইরকম খবর যখন আসতে থাকলো এবং শহরের এলাকায় ঘুরে ঘুরে যখন দেখলাম, মনে হলো এই ধ্বংসস্তূপের মধ্যে আমরা কি করব? লেখাপড়াই বা হবে কি না, আমাদের চলবেই বা কী করে? যুদ্ধের কারণে ভালো লেখাপড়া করার সুযোগ হলো না। তারপরেই আমার শিক্ষক ছিলেন বদরুদ্দিন ওমর সাহেব। ওনারা বললেন যে এখন লেখাপড়ায় মনোযোগ দাও, একটা পিএইচডি থিসিস করো, তোমার রেজাল্ট তো ভালো। এবং তালুকদার মনিরুজ্জামান সাহেব ওনারা বললেন যে একটা পিএইচডি থিসিস সাবমিট করো, তোমাকে ডিপার্টমেন্টেই নিয়ে নেব, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। আমি এই প্রস্তুতি নিচ্ছি, তখন আমার বন্ধুবান্ধবরা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, নুরুল আলম, মোজাম্মেল, এরা সব ভর্তি হয়েছে। ওরা বলে কী ঢাকায় পড়বি, রাজশাহীতে পড়বি, মাস্টার্সটা এখানে কর। তো সেটাই তো গল্প করলাম, আবার ফিরে গেলাম। তারপরে মাস্টার্স করার পর ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লিভ ভ্যাকেন্সিতে আমি কিছুদিন অধ্যাপনাও করলাম। আমার তালুকদার মনিরুজ্জামান সাহেব, আমার হেড অফ দি ডিপার্টমেন্ট, ব্যবস্থা করলেন। তারপরে ডক্টর মাজহারুল ইসলাম বাংলা একাডেমির ডিজি তখন হয়েছেন, তখন বললেন যে না, তোমার এখানে থাকা ঠিক নয়। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমাদের কুলগুরুর মতো, আমার বড় ভাইয়ের শিক্ষক, আমাদের শিক্ষক, বললেন যে না, ঢাকায় চলে আসো, এসে আমার সঙ্গে দেখা করে একটা প্রজেক্ট নিয়েছি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস পরিষদ, এখানে তুমি জয়েন করবে রিসার্চ ফেলো হিসেবে। তারপর ওখানে এসেই জয়েন করলাম, কোনো ইন্টারভিউ নেই, কিচ্ছু নেই, চাকরি হয়ে গেল। তখন একটা চাকরি পাওয়া সাংঘাতিক ব্যাপার, এবং কাজে মনোযোগ দিলাম রিসার্চে। সেখানে আমার প্রথম ফিল্ড ওয়ার্ক হলো যে বড় নেতৃবৃন্দের সাক্ষাৎকার গ্রহণ করা, এবং গ্রহণ করার প্রথম দায়িত্ব পড়লো আমার শেখ মনি সাহেবের সাক্ষাৎকার নেওয়া। তো শেখ মনি সাহেব আমাকে তখন অলরেডি চিনে গেছেন গানের মাধ্যমে, পাই না। তারপর বাংলার বাণী এতে গেলাম, সাক্ষাৎকার নিতে গেলাম। গিয়েই আমাকে প্রথম দিকে তুমি বলতো, পরে তুই বলা শুরু করলো। আমার তখন আমাদের বিটলসের প্রভাবে আমাদের তখন বড় বড় চুল রাখতাম আমরা, শিল্পীরা প্রত্যেকে বড় বড় চুল থাকতো যুদ্ধের সময়। তো সাক্ষাৎকার নিয়ে ওটা আমরা তখন তো টেপ রেকর্ডার ছিল না, লিখে লিখেই করতে হলো। সাক্ষাৎকার নিলাম। তারপরে আব্দুর রাজ্জাক সাহেবের সাক্ষাৎকার আমাকে নিতে হলো। এবং একটা গল্প না করলে হবে না, এবং এটা অবিশ্বাস্য, কেউ বিশ্বাস করবে না। আমার সঙ্গে মাহফুজ নামে একজন রিসার্চ ফেলো ছিল, আমরা সাক্ষাৎকার নিতে গেছিলাম, আমার দায়িত্ব পড়েছিল দ্যাট নটোরিয়াস, যার নাম উচ্চারণ করতে আমার ঘৃণা লাগে, খন্দকার মোস্তাক। খন্দকার মোস্তাক পার্টি হাউস একটা অফিস করতেন এইখানে, পার্টি আজিপুরে। আমরা অ্যাপয়েন্টমেন্ট করে গেলাম। সেই ভদ্রলোক বাংলা একাডেমির নাম শুনেই এমন ক্ষিপ্ত হয়ে গেল, এবং সে ইংরেজি বাংলা মিশিয়ে আমাদেরকে একটা গালাগালির পর্যায়ে কথাবার্তা বললো। তখন আমি খুব আস্তে করে বললাম যে স্যার, আমরা তো জীবন শুরু করেছি, আমাদের আপনার কথার এই উত্তর তো আমরা দিতে পারবো না। তিনি অকথ্য ভাষায় বঙ্গবন্ধুকে বলছেন, হ্যাঁ বাংলা একাডেমিতে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু না, শেখ মুজিবকে নিয়ে যাও, আমরা যুদ্ধ করেছি, আমাদের চোখে দেখো না, এই ধরনের কথাবার্তা হবে না, যাও, সাক্ষাৎকার হবে না। এবং আমরা তখন আমরা অ্যাসাইনমেন্ট, নতুন অ্যাসাইনমেন্ট, আমি স্যার কিছু একটু বলুন যাতে যুদ্ধে, তারপরে কী সব বললো টললো। আমি ক্ষোভে দুঃখে, মাহফুজ নামে আমার একটা বন্ধু ছিল, ও কিছু রাইট আপ নিল। তারপরে চলে যখন আসছে, তখন সে ইংরেজিতে বলছে যে আই এম সরি, আই ডিডন্ট ওয়ান্ট টু হার্ট ইউ সোল। ইংরেজি ভদ্রলোক ভালোই বলতো। তখন একটু আমার দুঃখটা একটু কমলো। তখন তো আর জানি না যে সে এত নটোরিয়াস লোক। এবং এইরকম সাক্ষাৎকার নিয়েছি আব্দুর রাজ্জাক সাহেবের, চমৎকার, উনি অনেক ইতিহাস বলেছেন। শেখ মনি সাহেবের কাছে আমরা সময় নিয়েছিলাম আধ ঘন্টা, উনি প্রায় 1.5 ঘন্টা সাক্ষাৎকার দিলেন। সেগুলো আমরা বঙ্গবন্ধু নামে একটা বই প্রকাশ হয়েছিল বাংলা একাডেমি থেকে মাজহারুল ইসলাম সাহেবের সম্পাদনায়, সেখানে আছে। আর
স্বাধীনতার যুদ্ধের ইতিহাস বলে একটা 17 খণ্ডে যে একটা বেরিয়েছে বাংলা এরকম, ওটাতে এইগুলো আছে। তো বের হওয়ার সময় আমার চুলটা ধরে এরকম করে থেকে বলছে যে ফকির আব্দুর রাজ্জাক নামে আমার একটা ফ্রেন্ড ছিল, ওনার পিএ ছিল, আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ছেলে, ও অ্যারেঞ্জ করেছিল এটা। আমার যাওয়ার সময় বের আমার চুলটা ধরে বলছে যে বিটলস হতে চাও, বিটলস হতে চাও? আমি যে না মনি ভাই, আজকাল চুল তো সবাই ছাড়ে। আচ্ছা, এই হলো স্মৃতি তার সঙ্গে। আর সাক্ষাৎকার নিয়েছি আসম আব্দুর রব সাহেবের। উনি খুব ভালো সাক্ষাৎকার দিয়েছিলেন, চমৎকার সাক্ষাৎকার দিয়েছিলেন আসম আব্দুর। যদিও তিনি তখন অপোজিশন করা শুরু করেছেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে, মোটামুটি সমালোচনা করছে, তখন তার পার্টি চালু হয়নি। উনিও খুব ভালো সাক্ষাৎকার দিয়েছিলেন। আরও অনেক ব্যক্তি নিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই কজনের নামই বলি। এরপরে আমি বাংলা একাডেমিতে বেশ কাজে যুক্ত হয়ে গেলাম, কিন্তু একটা ঘটনা ঘটে গেল। তখন মিউজিক কলেজ এখানে, এই আমাদের সেগুনবাগিচা মিউজিক কলেজ ছিল। বারিন মজুমদার, আমাদের বাপ্পা মজুমদারের বাবা, পণ্ডিত বারিন মজুমদার এবং কামাল লোহানী সাহেব একটা কাজ করলেন 73 সনের প্রথম দিকে। তারা বিরাট সঙ্গীত সম্মেলন করলেন, বিশাল এত বড় সঙ্গীত সম্মেলন তখন কলকাতাতেও হয় না, আমাদের স্টেডিয়ামে 3 দিন ধরে অনুষ্ঠান হলো। সেখানে অনেক বড় বড় ফহিমুদ্দিন খাঁ, ডাগার, তারপরে আরও চিন্ময় লাহিড়ী, বড় বড় পণ্ডিতরা, আর আমাদের আধুনিক গানের শিল্পীরা তো ছিলেন, মানববন্ধু তরুণ বন্দ্যোপাধ্যায়, মানববন্ধু মুখোপাধ্যায়, সমর মিত্র, এরা সব এসেছিলেন। একদিন, দ্বিতীয় দিন আমাদের 2-3 জন শিল্পীকে গান গাওয়ার জন্য কামাল লোহানী সাহেব প্রস্তাব করলেন যে নতুন 2-1টা ছেলেকে গান গাওয়াতে হবে, এবং আমার নাম এলো। বারিন্দা তখন আমাকে মোটামুটি চেনে, কিন্তু আমার গান সম্পর্কে অত ভালো ধারণা নেই। তো উনি একটু বলছিলেন যে নতুন ছেলে দেবেন এত বড় আয়োজনে। তো কামাল লোহানী ভাবলেন যে আমার গান শুনেছি, আপনি নিশ্চিন্ত ওকে গান গাইতে দেন, ভালো গাইবে। হ্যাঁ, আমি কিন্তু ওখানে বসেই আছি। তারপরে আমি খন্দকার ফারুক ভাই গান গাইলেন, মাহমুদুর নবী ভাই গান গাইলেন। তারপর আমার নামের ঘোষণা হলো যে নতুন একজন শিল্পী, মফস্বল থেকে আসা রাজশাহীর শিল্পী, আপনাদের সামনে গান করবেন। তখন একটা বিশাল আয়োজন, অর্ধেক স্টেডিয়াম মানুষ তখন। তা আমি গান গাওয়ার শুরুর আগে বললাম যে আমি মফস্বলের মানুষ, আমি কোনোদিন গান গাইনি ঢাকা শহরে, আমার গান বোধহয় খুব ভালো হবে না। তারপর আমি একটা গান করেছিলাম, আমাদের রাজশাহীরই এইচ মোহাম্মদ রফিকের সুর আর রেজওয়ানুল হকের লেখা। রাজশাহীতে আমরা খুব গাইতাম আধুনিক গান। গানটা ছিল এরকম, তখন সলিল চৌধুরী মহোদয়ের প্রভাবে সজনী কথাটা আধুনিক গানে খুব ব্যবহার হতো। তারপর গানটার প্রথম লাইনই ছিল এরকম, সজনী গো নিশি পোহালো তবু না এলে মালা গাঁথা মোর মিছে হলো। এই গান স্টেজে গাওয়া যায় না, গাওয়া উচিত না, কিন্তু আমি গাইলাম, আমার ভেতরে একটা অদ্ভুত শক্তি এলো। এই লোকজন, এত লোকের সামনে কোনোদিন গান গাওয়ার সুযোগ পাইনি। এই গানটা গাওয়ার ফলে আমার ব্যস্ততা অনেক বেড়ে গেল। টেলিভিশনে ডাক এলো, টেলিভিশনে এই গানটাই গাইলাম। আর একটা গান ছিল সমরদার, দেয় না দূরে সরিয়ে আমায়, এরকম একটা গান ছিল। টেলিভিশনে শফিকুর রহমান সাহেব, এক প্রডিউসার ভদ্রলোক, ওই স্টেডিয়ামের গান শুনে আমাকে উইদাউট অডিশন বলে আপনাকে গান গাইতে হবে, খুব বিখ্যাত একটা অনুষ্ঠান, সুরবিতান। আমি গিয়ে ফেললাম লাইভ, তখন তো সবই লাইভ গাইতে হতো, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, খুব ভালো হলো। এটা আমার আমি বলবো যে খুবই ভবিষ্যৎ খুলে দিল, কিন্তু আমার ক্ষতিও হলো। ক্ষতি হলে এই অর্থে যে চাকরিতে আর মনোযোগ দিতে পারি না। আমার খুব ভালো চাকরি করবার ইচ্ছা, যে বাংলা একাডেমির মতো একটা প্রতিষ্ঠানে। তারপরে কাজ করছি ফাঁকে ফাঁকে, কিন্তু ফিল্মের ডাক এসে গেল। ওই এক মাসেই সত্যদা তার লোক পাঠিয়ে আমাকে বলে যে একটা গান গাইতে হবে। তখন ছায়াছবিতে গান গাওয়ার বিষয়টা একেবারে ভাগ্যের বিষয়। 10-15 বছর কেউ ছায়াছবির জন্য রেডিওতে গান গেয়ে পরিচিতি লাভ না করে ছায়াছবিতে গান গাওয়া যায় না। সত্যদা ওই গান শুনে আমাকে ডাকলেন, এবং একটা গান, অদ্ভুত একটা পরীক্ষামূলক গান, সেই গান গাইতে আমি খুব ভালো রিহার্সাল করলাম, কিন্তু বাদ সাধল ডিরেক্টর।
বলে যে এখানে তো আপনাকে একটু নাটক করতে হবে। যে সর্বনাশ, গানটা তো গেয়ে দেবো। তখন ওই দিলীপ বিশ্বাস ছিলেন সত্যদার শ্যালক, উনি বলে যে কোনো চিন্তা করবেন না আপনি, আমি আপনার স্টুডিওতে থাকবো, আপনার সিঙ্গার বুথে থাকবো। এবং তাই তখন এই জীবনের প্রথম অভিজ্ঞতা, এখান থেকে প্রায় 200 গজ দূরে মিউজিশিয়ানরা বসে আছে, আমি হেডফোনে গান গাইছি, আর দিলীপদা বলছে যে শুধু একটা জায়গায় এরকম আওয়াজ করবে। কারণ গানটা ছিল, আমায় বন্ধু মাফ করে দাও, হয়ে গেছি এলো এলো মেলো, একটু যদি আজ নেশাই হলো। অর্থাৎ রাজ্জাক সাহেবের লিপসিং, এবং তিনিও স্টুডিওতে চলেছেন আমার গান দেখার জন্য। তখন তারা এটা করতেন যে আমার শুটিং আছে, আচ্ছা গানটা কে গাইছে, কীভাবে গাইছে দেখার জন্য। রাজ্জাক সাহেব এসে গেছে, আরও বিপদে পড়ে গেলাম, কি সর্বনাশ। তারপরে 21 বার গাইতে হলো আমাকে, আমার কারণে না, গানটার কম্পোজিশন খুব কঠিন কম্পোজিশন ছিল, আমারও কিছু ভুল হলো, মিউজিশিয়ানদের ভুল হলো, সাউন্ড রেকর্ডিস্টের ভুল হলো, ফলে 21 বার গাইতে হলো। একদম শেষ রাতে গানটা রেকর্ডিং হলো। এটা আর একটা বিরাট আমার জন্য পথ খুলে গেল। এই ডিসিতে বেশ আলোচিত হতে লাগলাম যে হ্যাঁ, আমি একটা অন্য ধারার গান গেয়েছি। তখন তো হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, এদের, শ্যামল মিত্র, এদের প্রভাবে ছায়াছবির গান হতো। এটা একটু আলাদা, একেবারে সম্পূর্ণ আলাদা। গজলধর্মী এই ধরনের গান তখন সত্যি সত্যি ঢাকাতে হতো না। এইটাই আমি, সুবীর নন্দী এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী, এটা আমাদের গর্বের বিষয়। এই জনারটা কিন্তু আমরা তৈরি করতে পেরেছিলাম, এই স্টাইলটা, গায়কিটা আমরা তৈরি করতে পেরেছিলাম ওই আমার একটা গান দিয়ে। পরে 2-3 মাস পরে সুবীর এলো একটা ফোক ফেস্টিভ্যালে গান গাইতে, সিলেট থেকে সুবীর নন্দী এসে আমার সঙ্গে বাংলা একাডেমিতে দেখা করতে এসেছে। আপনার সঙ্গে, আপনার গান আমি সিলেটেও রেডিও, রাজশাহী রেডিও থেকে পেয়েছি। দেখা করে খুব খুশি, আমিও খুব খুশি হলাম। ওর সম্পর্কে আমি জানতাম একটু, আবুল হায়াত মোহাম্মদ কামাল সাহেব বলেছিলেন হ্যাঁ আরও আপনার গান শুনতে চাই। আমি ভাবি তোমারও তো গান আমি শুনেছি। যাই হোক, এইভাবে আমার একটা খুব চমৎকার সার্কেল তৈরি হয়ে গেল। তারপরে আর একটা বিরাট অভিজ্ঞতা হলো, দ্বিতীয় গানে মনসুর আলী সাহেব, মানাম আহমেদের বাবা, সন্তুর প্লেয়ার ছিলেন, উনি মিউজিক ডিরেক্টর বলে যে তোমাকে একটা গান করতে হবে, ডুয়েট গান। আমি তো ভাবছি হয়তো জুনিয়র কোনো শিল্পীদের দিয়ে গাওয়াবেন। বলছে সাবিনা ইয়াসমিনের সঙ্গে। মানে ভাই এইটা সম্ভব করে, ওই সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান গাইতে আমার ঠ্যাং কাঁপবে। আপনি বলছে না 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 না, আমি তোমার গান জানি না, তোমার রাজশাহীতে তোমার গান শুনেছি। আমি যে তখন তো আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম। বলছে না না, ঠিক হবে হবে। এবং এক রেকর্ডিস্ট ছিলেন মালিক মনসুর সাহেব। এই ভদ্রলোক যে আমাকে এত হেল্প করলো, সাবিনা ইয়াসমিন গান, তখন আমাকে চেনে না ভালো করে, দেখি যে না, ওই মহিলাও আমাকে চেনে। বলছে হ্যাঁ আপনি তো ওই মানববন্ধনের একটা গান গিয়েছিলেন। আমি আরে তার মধ্যে এই মহিলা তো আমাকে চেনে। একটু সাহস পেলাম। হ্যাঁ, আমি মানববন্ধনের একটা গান গাইতাম খুব। গানটা ছিল এরকম, সাগরের যত ঢেউ পেছনে রেখে, এই ধরনের গান তখন কেউ গাইতো না। তারপরে গান গাইতে গেলাম, খুব একটা অ্যাবসলিউট একটা রোম্যান্টিক গান। ও মাই গড, মোর স্বপ্নে দেখা সেই রাজকুমারী, যার ছবি মনে মনে এঁকেছি। এই ধরনের গান গাওয়ার আমার অভিজ্ঞতা ছিল না। তো মিউজিশিয়ান ছিলেন তিনি, কোনো চিন্তা করে একটা টান দিয়ে ধরবো, আমি টানটা দিচ্ছি, একটা ছোট্ট টান দিচ্ছি, ও এরকম। তা আমি সেটা কি সাবিনা ম্যাডাম, তখন তো ম্যাডাম বলতাম না, আমি সাবিনা আপাই বলতাম, আমার জুনিয়র ছিল কিন্তু আপা বলতাম, যে না না এটা তোমাকে করতে হবে, তারপর উনি ধরবেন। সর্বনাশ। এবং এক থেকে গানটা ওকে হলো। এবং মালিক মনসুর সাহেব, কোনো চিন্তা করো না, তুমি কোথা থেকে গান গাইবে, ফরগেট অ্যাবাউট মাইক্রোফোন। এত বড় মাইক্রোফোন, এলটেক জার্মান কোম্পানির একটা বড়, তখনকার এফডিসির মাইক্রোফোন খুব বড় বড় ছিল, এত বড়, আমার মাথার সমান। যেখান থেকে ইচ্ছা তুমি গান গাও, চিৎকার করে গাও, কোনো প্রবলেম না, আমি আছি। এই ধরনের লোকগুলোর সাহায্য পাওয়ার ফলে কিন্তু আমার জীবনের একটা বিরাট একটা জায়গা তৈরি হয়েছে। ঈশ্বর কণ্ঠ দিয়েছেন, আমার শিক্ষাগুরু আমাকে শিক্ষা দিয়েছেন, যে এই জিনিসগুলোকে আমাকে যে জায়গা তৈরি করে দিয়েছে না। অজিত রায় একটা রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, আমাকে যখন গান শেখাতেন, তখন উনি গান শেখাতেন আমাকে, কিন্তু রাজশাহীতে গান শেখাতেন। তো যেমন অজিতদার গান করলাম অনেক পরে,
অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, সেই থেকে শুরু, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। দেখো আবহিনা মোস্তফা কামাল সাহেবের লেখা এই 4টি লাইনে একটা দেশের ইতিহাস বিবৃত হয়ে যায়। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। এই গান গাওয়ার সময় অজিত দাম বলে যে ভুলে যা তুই রবীন্দ্রসঙ্গীত গাইতিস, ওটা শাস্ত্রীয় সঙ্গীত গাইতিস, একদম ভুলে যা। সেই থেকে শুরু, সেই থেকে শুরু। আমি খুব ভাগ্যবান যে বড় বড় মানুষের সংস্পর্শে আসতে পেরেছি, তাতেই আমার শিক্ষাগুরুদের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা এবং আমাদের চেষ্টা তো নিরন্তর চলে এইভাবে। কিন্তু দেখা গেল, দেখো আমি কোনো জাতীয় পুরস্কার কিন্তু পাইনি। অনেকে বলেই ফেলে যে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী রফিকুল আলম। আমি কোনো জাতীয় 21শে পদক কিংবা স্বাধীনতা পদক এগুলো কিছুই পাইনি। মানে এটার জন্য অ্যাপ্লাই করতে হয়, আমি অ্যাপ্লাই করিনি। অ্যাপ্লাই করাটা আমার কাছে খুব দ্বিধা লাগে যে আমি আবেদন করবো যে ভাই আমি খুব ভালো গান গাই, আমাকে পুরস্কার দাও। এটা একটু খুব বিঘ্নিত হই আমি এটা করতে গিয়ে, সেই জন্য হয়তো হয়নি। কিন্তু মানুষজন চিন্তা করে যে হ্যাঁ আমার জাতীয় পুরস্কার পাওয়া উচিত। এবং ধরো আমাদের 3 পুরুষ ধরে রাজনীতির সঙ্গে জড়িত আমরা, যদিও কেউ ওইভাবে ছিলেন না। আমার আবুল ভাই জেল খেটেছেন ভাষা আন্দোলনের, কিন্তু রাজনীতির জিনটা আমার ভেতরে রয়েই গেছে, যার ফলে আমাদের রাজনীতির বড় বড় মানুষরা প্রচণ্ড স্নেহ করেন আমাকে। আর বঙ্গবন্ধুর স্মৃতি আর কি বলবো, বঙ্গবন্ধুর সঙ্গে 3-4 বার এই পুরনো গণভবনে উনি গোল একটা টেবিলে বসতেন, একটা সোফা, অর্ডিনারি এইরকম সোফা, আমাদের মতো সোফায় বসতেন। একটা গোল টেবিল ছিল, সেটার ভেতরে একটা ফ্যান ছিল, ব্রিটিশ পিরিয়ডের সেই ফ্যান, যেখানে ব্রিটিশ ভাইসরয়রা এসে বসতেন। আমরা মাটিতে বসে 3 বার অনেক কাছাকাছি গল্প করেছি এবং মনে আছে একবার আমরা বসে গল্প করছি, তো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়টা ছিল হচ্ছে যে মুজিব ভাই আমাদের জন্য তো ক্যামেরা এলো না। হ্যাঁ বাদশাহ, তখন বাদশাহ হচ্ছে ভাই হচ্ছে প্রেস সেক্রেটারি, ক্যামেরাটা, এই ধরনের স্মৃতি আছে। কিন্তু সবথেকে বেশি হলো আমাদের জননেত্রী শেখ হাসিনা, এই বঙ্গবন্ধু কন্যা। যে তার সঙ্গে আমার গান ছাড়া কোনো সম্পর্ক নেই, তিনি আমার গান শুনতেন যখন তিনি অপোজিশনে ছিলেন, কিন্তু তার আমাদের স্ত্রীর সঙ্গে তাদের আগেই পরিচয়। রেবেকা ওর বড় বোন যেহেতু ওদের ক্লাসমেট ছিল, কিন্তু আমার প্রতি তাদের কোথার থেকে এত স্নেহ এলো। আমি যতবার সামনাসামনি গিয়েছি সমস্ত প্রোটোকল ভেঙে নাম ধরে ডাকে। এবার একবার তো বিপদই হয়ে গেল, এই যে গত বছর 3 আগে আর্মি রেজিং ডেতে আমাকে আর আবিদাকে ইনভাইট করেছে। আমরা গিয়েছি, একটু দূরে বসে আছি, থেকে এদিকে আসো রফিক, এদিকে আসো, আবিদাকে নিয়ে আসো। ন্যাচারালি আর্মিদের ওখানে একটা দেখছো না, আমাকে শেকল দিয়ে আটকে দিয়েছে, অর্থাৎ শেকলের একটা এরকম করে আর্মিরা রেখেছে, আমাকে শেকল দিয়ে আটকে গেছে, তোমরা এদিকে আসো। আমরা গেলাম, শাকিল গেল। তো এটা আমার কাছে জীবনের সবথেকে বড় পুরস্কার মনে হয়, কারণ এত বড় একজন পৃথিবীর নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, আমার তোষ্য একজন মানুষকে এত স্নেহ দেখার তার কোনোই প্রয়োজন নেই। এবং ওই প্রত্যেকবার যে তিনি ওই যে রমজানের সময় ইফতারের জন্য ডাকেন, আমি তো একবার বেশ ভালো বিপদে পড়লাম। আমি অনেক পেছনে দাঁড়িয়ে আছি, তা উনি একদম এসএসএফের এই তুমি এদিকে আসো। এবং এক পর্যায়ে তিনি, যেটা খুবই আমি ভয় পেলাম, এসএসএফের লোক সব গার্ড দিয়েছে, এক পর্যায়ে আমার ডান হাত ধরে বলছে তুই ডান দিকে আসো বসে, গর্কি ছবি তোল। এই ধরনের স্নেহগুলো পেয়েছি, এটা আমার কাছে সবথেকে বড় পুরস্কার একেবারে। এইটা আমি জীবনে, এগুলো খুবই অবিশ্বাস্য জিনিস, এগুলো কিন্তু কেউ বিশ্বাস করবে না। যার ফলে আমি আমার জীবনে ভালোবাসার অংশটা যদি মাপার কোনো ব্যবস্থা থাকতো, মানুষের ভালোবাসা, নেতৃবৃন্দের ভালোবাসা যদি মাপার যন্ত্র থাকতো, তাহলে আমার দেহ থেকে অনেক বেশি ওজন হতো। এত বেশি ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি, মানুষের কাছ থেকে।
আমি কোনোদিন আজ পর্যন্ত কয়েকদিন আগেও কোনো ডাক্তার কাছে ফি দিতে পারিনি। এই কয়েকদিন আগে আমি ডাক্তারের কাছে, নতুন ডাক্তারের কাছে গেলাম, না 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 ফি লাগবে না, ফি লাগবে না, ঠিক আছে অপারেশন কষ্ট, ফি লাগবে না। এই জিনিসগুলো সব মানুষ বোধহয় পায় না, সব শিল্পীও বোধহয় পায় না। কোনো ডাক্তারকে আমি ফি দিতে পারিনি। সেদিন একটা হিন্দু ছেলে, আমার বন্ধুস্থানীয় রাজীব, জীবনে প্রথম আমাকে দেখছে, না ফি নিতে পারবো না। আমি দেখো তোমাদের ধর্মে একটা নিয়ম আছে, ব্রাহ্মণ এবং বৌদ্ধির দক্ষিণা না দিলে অকল্যাণ হয়। ওকে বলেন কি? আচ্ছা ঠিক আছে দেন, কত? 500 টাকা দেন। 500 টাকা নিলাম, বলছে আপনি সই করে দেন, এটা খরচ করবো না, এটা আমার বাসায় থাকবে। তো এই ভালোবাসাটা আমার মনে হয় সব শিল্পী পায় না। এদিকে আমি অত্যন্ত ভাগ্যবান।